গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। কূটনীতিকদের ব্রিফিংয়ে ডক্টর ইউনূস চাইলেন সহযোগিতা। I hope we can all make it. It's a great country, great people. আবু সাইদ সহ রংপুরে ৩ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। কামাল হারুনের দুর্নীতি তদন্তে সিদ্ধান্ত দুদকের। শেখ হাসিনা পালানোর পর রাজনীতিক পুলিশ সহ ৬২৬ জন আশ্রয় নেন বিভিন্ন সেনানিবাসে। এখন আছেন ৭ জন। মামলার ৪ আসামিকে সোপর্দ করা হয় পুলিশে। পুরোদমে খুলল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখনই নতুন শিক্ষাক্রম পাল্টালে বিপাকে পড়বে শিক্ষার্থীরা। ধীরে ধীরে ফেরা হবে আগের ধারায়, জানালেন উপদেষ্টা। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। উৎপাদন সরবরাহ ঠিক রাখা গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে আশা অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। খুব দ্রুতই বিসিবিতে পরিবর্তন নিয়ে সুখবর আসবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একনায়ক যেন তৈরি না হয়, সেজন্য বদল আনা হবে গঠনতন্ত্রে। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে। এই কর্মক্ষেত্রে নারী সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। প্রথমবার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সাথে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক করেন তিনি। ব্রিফিংয়ে তিনি বলেন, কূটনৈতিকদের নিরাপত্তায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অবহিত করেন তাদের। এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিতে কাজ করবেন বলে জানান। বলেন, নতুন যুগ শুরু হয়েছে। তরুণ সহ সমাজের সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। ৭৬টি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবার কূটনীতিকদের সামনে এলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। যেহেতু পুলিশ ফিরে এসেছে, আমি তাদের সাথে এই বিষয়ে কথা বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিরাপত্তাজনিত কারণে ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন বলেও জানানো হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর। সেখানে বলা হয়, আন্দোলন চলাকালে প্রাণ রক্ষার্থে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার এবং ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এছাড়াও সেনানিবাসে নিরাপত্তা দেওয়া হয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং কয়েকজনের পরিবারের ৫১ জন সদস্যকে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে হওয়া অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। রংপুরে কোটা আন্দোলনের সময় আবু সাইদ সহ ৩ জন নিহতের ঘটনায় আদালতে আলাদা ৩ মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ পুলিশের সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছে। দুপুরে রংপুর মেট্রোপলিটন আদালতে ১৭ জনকে আসামি করে মামলা করেন সাইদের বড় ভাই রমজান আলী। এতে ১ নম্বর আসামি করা হয়েছে তাজহাট থানার বরখাস্তকৃত এএসআই আমির হোসেনকে। বাকিরা সাবেক আইজিপি, সাবেক রেঞ্জ ডিআইজি সহ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক, প্রক্টর অফিসের 1 কর্মকর্তা সহ ছাত্রলীগের নেতাকর্মী। একই আদালতে শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহের হত্যার ঘটনায় 40 জনকে আসামি করে মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ফল বিক্রেতা মেরাজ হত্যার ঘটনায় 21 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে আদালতে। 17 জনের নামে মামলা হয়েছে, অজ্ঞাত নামে আরো 130 জন পর্যন্ত থাকলো। এই মামলাটি তাজহাট থানা কর্তৃপক্ষকে টিট ফর এফআইআর নির্দেশ প্রদান করে এবং যেহেতু অত্র মামলাটি টিট ফর এফআইআর হিসেবে থানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে, থানা কর্তৃপক্ষ যে কোনো সময় এই এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারবেন। দর্শক, রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার সহ 18 জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন সাইদের বড় ভাই। তাজহাট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে আমরা আরও জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, মামলার আবেদনে আর কার কার নাম রয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। 3টি মামলা হয়েছে রংপুরের যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজু আহমেদ বাবুর আদালতে 3টি মামলা দায়ের করা হয় এবং এই মামলা নথিভুক্ত করে সেগুলোকে তাজহাট এবং কোতোয়ালি থানায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু আবু সাইদের মামলাটির কথা বলি, আবু সাইদের মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই সৈয়দ আমির হোসেন সহ 17 জনকে। এর মধ্যে পুলিশের কর্মকর্তা রয়েছেন, আইজিপি রয়েছেন, ডিআইজি রয়েছেন, মহানগর পুলিশ কমিশনার রয়েছেন, মহানগর পুলিশের 2 জন এসি রয়েছেন, ডিসি রয়েছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন এবং একই সাথে আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং প্রক্টর অফিসের 1 জন কর্মচারীও রয়েছেন। আরেকটি মামলার কথা যদি আপনি বলি, যেটি হচ্ছে যে 19শে জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে হয়, এটি হচ্ছে যে রংপুরের জুম্মাপাড়া নিবাসী জনাব মেরাজুল ইসলাম মিরাজ ফল ব্যবসায়ী, ওই হত্যা মামলাতে 21 জনকে আসামি করা হয়েছে। সেই 21 জন আসামির মধ্যে প্রথম তার মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলাটি করেছেন এবং সেখানে প্রধান আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব উৎকল কুমার পাল সহ পুলিশের 6 জন কর্মকর্তা। এই মামলায় আছেন রংপুর সিটি কর্পোরেশনের 20, 24, 26, 27, 28, 29 নম্বর যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের যে আওয়ামী লীগের যারা কাউন্সিলর তারা, এবং একই সাথে এই মামলায় করা হয়েছে যে স্থানীয় যে সাবেক এমপি নাসিমা জামান ববি, এছাড়াও রয়েছেন রংপুর মহানগর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যে যারা পদস্থ নেতাকর্মী আছেন, সভাপতি, সেক্রেটারি, তাদেরকে আসামি করা হয়েছে। এবং আরেকটি মামলা করা হয়েছে একই আদালতে, সেটির বাদী হয়েছেন আব্দুর রহমান এবং সেটি হচ্ছে আবদুল্লাহ আল তাহের নামে একজন কর্মজীবী হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান অর্থাৎ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী সহ রংপুরের যে আগে যে 7 জন কাউন্সিলরের কথা বললাম তারা, নাসিমা জামান ববি সহ রংপুর জেলা। মাজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এই বিষয়ে আরও একটু জানতে চাই। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। ডক্টর ইউনূস কূটনীতিকদের সাথে ব্রিফিংয়ের পর তার প্রেস সচিব গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি কি জানালেন সেই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন বেশ কয়েকটি বিষয় আসলে গুরুত্ব আরোপ করেছেন এবং প্রায় নির্ধারিত সময়ের 1.25 ঘন্টা পরে সেই বৈঠকটি শুরু হয়েছে এবং যেখানে প্রায় 60টিরও বেশি, মূলত 70-এর মতো করে যে বিভিন্ন মিশনের প্রতিনিধি এবং প্রধানরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে যেই গুরুত্ব সহকারে 2টি বিষয় তিনি প্রধান উপদেষ্টা বলেছেন, তার মধ্যে প্রথম যে কাজ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আছে সেটি নিয়ন্ত্রণে আনা বা স্বাভাবিক করা, সকলের জন্য সেই পরিস্থিতিটি স্বাভাবিক করা হচ্ছে তার প্রধান
প্রধান কাজ এবং মূল কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করা হচ্ছে এই সরকারের অন্যতম এবং মূল কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন। সেখানে আরও নানা বিষয়ে কথা বলেছেন যে এই সমস্ত চ্যালেঞ্জের কথা, এবং তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার সময় আসলে বিভিন্ন বিষয়ে মূলত বিশেষ করে বিচার বিভাগ থেকে শুরু করে দুর্নীতির যেই চিত্রগুলো আছে সেগুলো তিনি আলাদাভাবে কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে তরুণ সহ যারা সমাজের সকল নাগরিক রয়েছেন সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে কিংবা সেটি আরও জোরদার করার ক্ষেত্রে তারা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। একই সাথে তিনি দেরিতে আসায় দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার সময়ে মূলত বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করা হয়েছে, সেই বিষয়গুলো আবারও সবার কাছে স্বাভাবিকভাবে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তার সরকারে থাকবে এবং জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঘিরে জাতিসংঘের যে তদন্ত দলটি আসছে সেটিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে তাদের সহযোগিতার জন্য যে কোনো ধরনের কার্যক্রম করবে অন্তর্বর্তীকালীন সরকার, ফলে সেটিও কিন্তু তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত শিক্ষার্থীরা শহীদ হয়েছেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা এই দ্বিতীয়বারের মতো যে বাংলাদেশ পুনর্গঠনে সেটিকে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন কূটনীতিকদের কাছে। তিনি বলেছেন এখনও অনেকেই আহত অবস্থায় রয়েছে যাদের ত্যাগের কথা বলেছেন শিক্ষার্থীদের, সেই ত্যাগের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি কূটনীতিকদের কাছে। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থী। আজ সকাল 7টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমন নামের ওই শিক্ষার্থী। গত 4 আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবারও রিয়াজ নামে গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু হয়। ধানমন্ডি জিগাতলায় গত 4 আগস্ট সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইফ সাপোর্টে ছিল রিয়াজ। শনিবার তার মৃত্যু হয়। আজ থেকে খুলল মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গেল বৃহস্পতিবার এই সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণী কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। এদিকে কমপক্ষে 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। সেখানে এখনও যোগ দেননি নতুন কেউ। তাই সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোই স্বাভাবিক শ্রেণী কার্যক্রম শুরু হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই অবস্থা। এর আগে 14 আগস্ট থেকে পুরোদমে চলছে প্রাথমিকের শ্রেণী কার্যক্রম। প্রায় 7টা হলে প্রভোস্ট নেই, আমাদের প্রক্টর বডি নেই, ভিসি নেই, সেজন্য এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরুর কোনো প্রক্রিয়া হয়নি। যে একটা নৈরাজ্যের মধ্য দিয়ে আমরা গিয়েছি এতদিন, ছাত্র জনতা 16টি বছর, হ্যাঁ ওই রকমটি যেন আর না হয় কখনো। যেসব অনিয়ম চলছে বা অরাজকতা চলছে সেগুলো ছেড়ে একদম বৈষম্যহীন আর মানবিক একটা ক্যাম্পাস চাই। নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় এবং বাস্তবায়নযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে কথা বলেন তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের আওতায় যেসব শিক্ষার্থীর শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে তাদের বিপাকে ফেলা হবে না। স্কুল, কলেজ, বোর্ড দলীয়করণ হয়েছে, শিক্ষক ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ হয়েছে বলেও মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বেহাল। 40টি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য, সেগুলো দ্রুত পূরণ করা হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে। নিজ বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলার পর প্রথম দিনই হলো এই বিক্ষোভ। তারা বলেন, শিক্ষার্থী হত্যায় যারা পরোক্ষভাবে জড়িত
কখনোই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে পারে না। অতিথি শিক্ষক কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করতে পারে না বলেও অভিযোগ শিক্ষার্থীদের। একই সাথে দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন তারা। লীগ দল বা শিবির নয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধের তালিকায় বাম সংগঠনগুলো থাকবে, এমনটা জানান ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক বিন্দু রক্ত থাকতে দাবি না আদায় করে ঘরে ফিরে যাব না। নিরপেক্ষ ভিত্তি চাই আমরা, ছাত্র বান্ধব শিক্ষক চাই, ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ চাই। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, এটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুর্নীতিবাজ এবং তাদের দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে ছিল অবস্থান কর্মসূচি। সেখানে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফেরত আনা হয়েছিল, এখন সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। জয়নুল আবেদিন বলেন, দেশের ইতিহাসে প্রথমবার কোনো সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি নেতা আরও বলেন, পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার ক্ষোভ, হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্যরাও এখনো লাপাত্তা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান তার। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারে, তাহলে অনতিবিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন তিনি। এছাড়া 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে ইসিদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী শিশির মনির। শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে সহকর্মী মহিউদ্দিন মধু যোগ দিচ্ছেন, তিনি রয়েছেন আদালত প্রাঙ্গণে। মধু, রিটে আর কি বলা হয়েছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমত খায়রুল হকের বিষয় যেটি, সেটি রিট নয়, সেটি একটি মামলা হয়েছে সিএমএম কোর্টে। সেই কোর্টে সেই মামলায় বলা হয়েছে যে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন সেই সময় তিনি দলকে, অর্থাৎ আওয়ামী লীগকে খুশি করার জন্য তত্ত্বাবধায়ক যে সরকার প্রথা ছিল সেটিকে বাতিল করেছিলেন। সেই প্রথা বাতিল করার বিরুদ্ধে তাদের যেই অবস্থান বিএনপির আইনজীবীদের ছিল সেটিকে নতুন করে পুনর্জাগরণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে একটি মামলা করেছেন এক ব্যক্তি বাদী হয়ে, সেখানে সেই প্রতারণার মামলা এবং সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগগুলো রয়েছে। পরবর্তীতে তিনি যখন আইন কমিশনের দায়িত্ব পালন করেছেন সেই সময়ে, অর্থাৎ তিনি এখন আইন কমিশনের দায়িত্ব পালন করছেন এবং এই আইন কমিশনের দায়িত্ব পালনকালীন সময়ে তার ছেলেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছেন। এই সমস্ত ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত কয়েকদিন যাবৎ আমরা দেখছিলাম যে হাসিনা সরকার পতনের পর থেকেই বিএনপির আইনজীবীরা কিন্তু মানববন্ধন সহ কর্মসূচি পালন করেছে। আজকে আইনজীবী সেটি ব্যাখ্যা করেছেন। অপরদিকে 2014 এবং 2018 যে কমিশনের নির্বাচন কমিশনের যে কথাগুলো বলা হয়েছিল সেই জায়গাটি থেকে যে রিটটি করা হয়েছে 10 জন আইনজীবীর পক্ষ থেকে, সেই রিটে বলা হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে 9 নম্বর অধ্যাদেশের মাধ্যমে আদালতে কোনো কথা বলা যাবে না, সেই কমিশনের বৈধতা দেওয়া হয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে রিট হয়েছে। সেটি শুনানি পরবর্তীতে নির্বাচনের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে বলে আশঙ্কা করছেন আইনজীবীরা। মধু, ধন্যবাদ আপনাকে। অর্থপাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি এবং নাফিসা কামাল। এছাড়াও এই তালিকায় রয়েছেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি,
ফেনী ৩ আসনের মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের এমপি বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। দুদকের কার্যালয় থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, হারুনুর রশিদ ছাড়াও কার কার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, বিস্তারিত জানতে চাই। শাওন, দুর্নীতি দমন কমিশন আজকে সাবেক বিএনপির ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ আসার পর প্রাথমিকভাবে যাচাই বাছাই করে তারা একটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামানের নামেও তদন্ত শুরু করেছে এবং তারা বলছেন তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আরও এই ধরনের যারা কর্মকর্তা আছে তাদের বেলাও তারা অনুসন্ধান শুরু করবেন খুব শীঘ্রই। এছাড়াও তারা মালয়েশিয়া শ্রম বাজারে ঢুকে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কয়েকজন সংসদ সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অনুসন্ধানের সিদ্ধান্তের বিরুদ্ধে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল, ওনার মেয়ে নাফিজা কামাল সহ আরো কয়েকজন এমপি রয়েছেন। তার ভিতরে ঢাকার বেনজির আহমেদ আছে, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য, ফেনী ২ আসনের সংসদ সদস্য এবং ফেনী ৩ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং তারা বলছেন যে দুদক থেকে আমাদেরকে জানিয়েছে যে যাদের বিরুদ্ধে এবং অনিয়ম এবং লুটপাটের অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং তারা বলছেন এই অনুসন্ধানের সময় আরো কয়েকজন কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে খুব শীঘ্রই দুদক অনুসন্ধান শুরু করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটি মনে করে এতে করে ভর্তুকি চাপ ও সরকারের ব্যয় কমবে, ফলে ভোক্তার ঘাড়ে দামের বোঝা চাপাতে হবে না। দুপুরে ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কার শীর্ষক ব্রিফিংয়ে সব তথ্য তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক। প্রিপেইড মিটার গ্রাহকদের ভোগান্তি কমাতে এর প্রাইসিং নতুন করে পর্যালোচনার তাগিদ দেন তিনি। গবেষণা পরিচালক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে বিইআরসিকে পঙ্গু করা হয়েছে। বিইআরসির ক্ষমতা ফিরিয়ে দিয়েই বিদ্যুৎ জ্বালানি খাতের বেশিরভাগ সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান তিনি। বলেন, এই মুহূর্তে 40% বিদ্যুৎ সক্ষমতা উদ্বৃত্ত রয়েছে। নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াই বর্তমান উৎপাদন দিয়ে 2030 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। এই খাতে বর্তমানকালে বিগত বছরকাল বা তার থেকে বেশি এবং এখনো যা চলছে বা আগামী দিনগুলোতেও যেটি যাবে, যে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি, তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায় তাহলে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে, অর্থের অপচয় হয়েছে এবং সরকারের এর জন্য যে অর্থ ব্যয় করতে হয়েছে সেটি এটির জন্য দায়ী। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশে। যৌক্তিক সব প্রকল্পে থাকবে তাদের অংশীদারিত্ব। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি বেসরকারি পেশাজীবীরা যাতে ভালোভাবে জীবন ধারণ করতে পারেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সমহারে সুবিধা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বলেন, সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, তা কমিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বাংলাদেশ ব্যাংকেরও উদ্যোগ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর সাথে আলোচনা করা হবে। এডিপির সাথে বৃহৎ পরিবেশে আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ।
নিত্যপণ্যের দাম কমানো অন্তর্বর্তী সরকারের প্রথম প্রাধান্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে গণ অধিকার পরিষদের 15 দফা নিয়ে আলোচনা শেষে একথা বলেন তিনি। এর আগে নুরুল হক নূর তাদের দাবি তুলে ধরেন, বলেন আগামী 10 দিনের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। মাছ, মাংস, ডিমের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। উপদেষ্টা ফরিদা আক্তার জানান, তাদের সকল দাবি যৌক্তিক। বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলবেন তিনি। আসলে ওর উৎপাদন খরচটা কমাবার যে দিকগুলো আছে, যেমন ফিডের কস্ট কমানো, মুরগির ক্ষেত্রে বাচ্চার দাম কমানো, এগুলো কিন্তু খুব সরাসরি জড়িত এবং ওইখানে কিন্তু কাজ করার আছে এবং করা যেতেও পারে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতি ঘটানো এবং বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যম হতে পারে স্পোর্টস ইনস্টিটিউট। এমন ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। এছাড়া উঠে এসেছে বিসিবির রদবদল সহ আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গ। বৈধতার ভিত্তিতে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনা যেতে পারে চলছে সেই চেষ্টা। খুব দ্রুতই বিসিবিতে পরিবর্তন নিয়ে সুখবর আসবে, এমনটা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি, যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট। প্রায় 6 বছর পর সস্ত্রীক দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট শফিক রেহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরে নেমেই দেশবাসীর প্রতি লাল গোলাপের শুভেচ্ছা জানান। আগে থেকেই তাকে বরণ করে নিয়ে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজন ও দৈনিক যায় দিনের সহকর্মীরা। এই সময় তিনি বলেন, বাংলাদেশে আসার পর সবচেয়ে বেশি অনুভব করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জানান, কোনোভাবেই তার মৃত্যুদণ্ড চান না, বেঁচে থাকাই হবে তার অপরাধের প্রকৃত শাস্তি। বলেন, ছাত্র জনতার অবদান মনে রাখতে হবে, তাদের জন্য অনেক কিছু করবার আছে বাংলাদেশের। খুব ভালো লাগছে, সবাইকে চুমু খাও, ভালোবাসা দিন পালন করো, নাহলে ওরা সবাইকে উপহার দাও। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন, একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। রাজশাহীর ভদ্র এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 17,92,000 টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। উদ্ধার করা টাকা পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তারা। পুলিশ জানায়, ভোর রাতে রাত্রিকালীন নিরাপত্তায় স্বেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল টাকাগুলো উদ্ধার করে। শিক্ষার্থীরা বলছে, রাতে টহল শেষে স্থানীয় মাও ছাত্রাবাসের গলির বাসায় ফিরছিলেন তারা। এই সময় পরিত্যক্ত একটা বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তল্লাশি করে ব্যাগ ভর্তি টাকার বান্ডিল ও 2 ইঞ্চির একটি সোনালী রঙের কাপ পায় তারা। পরে ব্যাগটি নিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় যায় শিক্ষার্থীরা। সেখানে পুলিশ, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকা গণনা করা হয়। রাষ্ট্রীয় কোষাগারে এসব টাকা জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। দর্শক, কোটা আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এই মুহূর্তে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি সেখানে চলে যেতে চাই। বাবু, যারা শহীদ হয় বাবু, তারা বাবু মারা যায় না বাবু, তারা সকলে জীবিত থাকে বাবু, তুমি তাদেরকে সেই মর্যাদা দান করো বাবু। বাবু, তাদের পরিবার আমাদের সাথে আছেন,
অনেকে গ্রামে আছেন, তারা কি কষ্টে আছেন আমরা সকলে জানি। আমাদের থেকে আপনি আরো বেশি দেবেন বাবু, তাদের পরিবারগুলোকে এই কষ্ট ভুলবার, এই কষ্ট শোককে সইবার মতো শক্তি দান করো বাবু। বাবুর যে শপথ নিয়ে তারা জীবন দিয়েছেন, সেই শপথকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু। বাবু, তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে শহীদ করেছে বাবু, তাদের সকলকে যেন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু। বাবু, বাংলাদেশে যেন আর কখনো ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট কাঠামো দাঁড়াতে না পারে, সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু। বাবু, আমরা ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু। বাবু, আমাদের শহীদ ভাইরা, তাদেরকে কবুল করে নাও বাবু। বাবু, যারা শহীদ হয়েছেন, যারা তোমার কাছে ফিরে দিয়েছেন, তাদেরকে তুমি ইমানের সাথে তোমার কাছে ফিরিয়ে নাও বাবু। আমরা যারা এখানে বসে আছি বাবু, আমাদের সকলকে তুমি ইসলামের উপরে রাখো বাবু। বাবু, তোমার কাছে চাইবার আর কিছু নাই। যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কামনা বাসনা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের যে আকুতি, সেই আকুতিগুলোকে যেন বাংলাদেশের মানুষ স্থায়ী একটা রূপ দিতে পারে, সেই চাওয়াটাই তোমার কাছে আমরা চাই বাবু। আমাদের সেই চাওয়াকে তুমি কবুল করে নাও বাবু। বাবু, আমাদের দুই ভাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাবু। বাবু, যারা শহীদ হয় বাবু, তাদের তো যথেষ্ট গুণাখাতা তুমি নিজ গুলো ক্ষমা করে দাও বাবু। আমরা তারপরেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি বাবু। তাদের যদি কোনো ভুলক্রান্তি জীবনের কোনো সময় হয়ে থাকে বাবু, সেগুলোকে তুমি ক্ষমা করে দাও বাবু। তাদের দুজনকে তুমি জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করে নাও বাবু। বাবু, তাদের পরিবারকে তুমি এই দেশের জন্য কবুল করে নাও বাবু। আমাদের সকলকে এই দেশের জন্য কবুল করে নাও বাবু। বাবু, আমরা যেন বিজয়ের চূড়ান্ত সীমা আমরা যেন অধিকার করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন তথ্য আপা প্রকল্পের নারীরা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সকাল থেকে কর্মসূচি পালন করেন তারা। পরে অবরোধকারীদের 3 প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয় উপদেষ্টার কার্যালয়ে। তারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন ডক্টর ইউনূস। দুপুর 2টা নাগাদ আবারও বৈঠকে বসার কথা বলেন তিনি। বলেন বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে আন্দোলনকারীদের দাবি, এই টাকা দিয়ে প্রকল্পের অনেকের সংসার চলে, প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পথে বসতে হবে। তথ্য আপা প্রকল্পের কর্মীরা জানান 2011 সালে পাইলট প্রজেক্ট হিসেবে ছিল এই প্রকল্প। এরপর দফায় দফায় এর মেয়াদ বাড়ালেও স্থায়ীকরণ করা হয়নি। ঘরের দোরগোড়ায় তথ্যগুলো পৌঁছানো হচ্ছে গিয়ে আমাদের কাজ। সোজা কথা, সরকার এবং প্রান্তিক নারীদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে আমরা কাজ করি। আমরা তথ্য আপা প্রকল্পের জনবলের এখন আমাদের একটাই দাবি, আমাদের বছর বছর মেয়াদ না বাড়িয়ে আমাদেরকে জনবল সহ রাজস্বকরণ করা হোক। আমরা যে এত কষ্ট করে মাঠ থেকে জনবল কষ্ট করে একটা প্রকল্পকে দাঁড়া করাচ্ছে, আমরাই তো আসলে স্বাধীন না, বা আমরাই আসলে আমাদের অবস্থান নিশ্চিত করতে পারছি না। আমরা যদি রাজস্বে না যেতে পারি, আমরা যদি আমাদের প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে গ্রামীণ সুবিধা বঞ্চিত অনেক নারী বঞ্চিত হয়ে যাবে। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গণবিক্ষোভের জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার, যার আওতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা শৌচাগার ও রেস্টরুম নিশ্চিত করা হবে। তৈরি করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। রাজ্য সরকারের এমন পদক্ষেপ অবশ্য থামাতে পারেনি আন্দোলন। অভিযোগ, অপরাধ দমনে যথেষ্ট নয় এসব উদ্যোগ। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের মতো শনিবারও বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষের জমায়েত পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের পথে পথে। নারীদের ডাকে রাত দখল কর্মসূচিতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। স্লোগান উত্তাল গোটা রাজ্য, ভোর পর্যন্ত চলে কর্মসূচি। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। চাপের মুখে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করেছে মমতা সরকার। এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্টরুম, নারী ভলান্টিয়ার নিয়োগ ও সেফ জোন নিশ্চিত করা হবে। তৈরি করা হবে একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে সহজেই নিকটবর্তী থানায় বার্তা পাঠাতে পারবেন নারীরা।
স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। অবশ্যই নীতিমালায় সন্তুষ্ট না বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নারীর সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ রাজ্য সরকার। চাপে পড়ে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে দাবি তাদের। আমরা কিন্তু এই দাবিগুলো করেই মিছিলে নেমেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর এতদিন সময় কেন লাগলো এই দাবিগুলোকে প্রণয়ন করতে। আজকে মহিলাদের ক্রোধ যেই জায়গায় পৌঁছেছে, তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে। ভারত জুড়ে 24 ঘন্টার ধর্মঘট শেষে চিকিৎসকরা কাজে ফিরলেও বন্ধ রয়েছে আরজিকর হাসপাতাল। আলোচিত এই হাসপাতাল সংলগ্ন শ্যামবাজারে জারি করা হয়েছে 144 ধারা। বিক্ষোভের শঙ্কায় বাতিল করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যকার আলোচিত ফুটবল ম্যাচ। 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে শনিবারের ধর্মঘটে অংশ নিয়েছে ভারতের প্রায় 6 লাখ ডাক্তার। এদিকে আন্দোলনে অংশগ্রহণের দায়ে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের 42 ডাক্তারকে বদলির অভিযোগ উঠেছে। দ্রুত তদন্ত কাজ শেষ করার দাবিতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের ব্যানারেও কোথাও কোথাও হচ্ছে বিক্ষোভ সমাবেশ, যাতে অংশ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।